2026 সাল। 2026 সালে আমার রেজুলেশন কী হবে? এই সালে আমি কী কাজ করব? গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ এই সালে আমাকে করতেই হবে, মানে কমপ্লিট করতেই হবে। আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিক, আল্লাহ পাক আমাকে হেদায়েত দিক, যাতে আমি ওনার এগুলো সহ্য করতে পারি। যে যেমন তার সাথে সেরকম করতে হবে, বুঝছো? মানে যত বেশি নরম হব না আমি, তত বেশি আমাকে পেয়ে বসবেন। তাই হবে যা উপর আল্লাহ পাক চায়। ওনার ইচ্ছার বিরুদ্ধে তো আমরা কিছুই করতে পারি না, যতই আমরা সেটা চাই না কেন। উনি যখন চাবেন তখনই সেটা হবে, তার আগে আমরা কিছুই করতে পারবো না। কী যে একটা শান্তি, রান্না করতে যে কী ভালো লাগে আপুরা, মানে আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না। চোখের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি। দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে, বাট সামনে গেলে বোঝা যায় যেগুলো কতটা কীরকম। বোরখা আর 3 পিস একসাথে বাঁধিয়ে দিব, তাহলে খরচা কম পড়বে। তো এগুলোই হচ্ছে আমার এবছরের রেজুলেশন। এগুলো আমাকে পূরণ করতেই হবে, এবছরের মধ্যেই করতে হবে ইনশাল্লাহ। আমি এই বছরের মধ্যে এগুলো সব পূরণ করে নিব। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল এবং পেজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দেশ এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো, তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম। জায়ান সারার জন্য ওদের আব্বু বই কিনে নিয়ে এসেছে। দেখো, একই প্রকাশনীর বই, বাট নাম্বারটা ভিন্ন। একটা ক্লাস 1-এর আর একটা ক্লাস 2-এর। আমি এত সুন্দর করে ক্লাস 1-এর বই জমিয়ে রেখেছিলাম, সমাজ ও ধর্ম বই জায়ানের, যেটা দিয়ে আমি জায়ানকে পড়তে দেই নেই। খাতা লিখে দিয়েছিলাম যে এই বইটা ঠিক থাকবে, নষ্ট হবে না, এটা আমি সারাকে পড়াবো। কিন্তু আমার সব চেষ্টা বিফলে গেল। নতুন করে আবার বই কেনা লাগলো। ওই বইগুলো এখন আর কাজে লাগবে না। এটা কোনো কথা হইলো বলো তা পুরা? যাক, এতে আমার কোনো সমস্যা নেই। টাকা তো ওনারা গিয়েছে, আমার কি সমস্যা? যেই বলেছি বাচ্চাদের বই কিনতে হবে, ওদের বুক লিস্টটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, সেই দিনই রাতের বেলা বই নিয়ে এসেছে। সেদিন অবশ্য ওনার বন্ধ ছিল, আর বন্ধ না থাকলেও উনি ঠিকই বই নিয়ে আসতেন। এই 2 ক্লাসে বই আনতেই 1000 টাকা নিয়েছে। দেখেছো কত দ্রুত নিয়ে এসেছে? তারপরে সোয়েটার নিয়ে আসলো, ঠিক আছে? আর মাছ আনতে গেলেই সমস্যা, মাছ আনতে গেলেই ওনার যত বেশি তার বাহানা শুরু হয়ে যায়। দেখো, এই সাইন পেনটা বাবার বোন নিয়ে এসেছিল খাতাতে লেখার জন্য, নাম লেখার জন্য, খাতায় বইয়ে। তো আমি সেদিন খাতায় নাম লিখেছিলাম, রাখার পরে এটা জায়ানের বক্স রেখেছিলাম যে এটা সেফ থাকবে, ও যত্ন করে রাখবে। কিন্তু ও যত্ন করে রাখলো না, ও উল্টো আঁকাকি করে এটার অবস্থা খারাপ করে ফেলেছে। তারপর যখন দেখলাম যে এটার অবস্থা অনেক খারাপ, এটা আমি নিয়ে আলমারিতে রেখে দিলাম। তাতেও কোনো লাভ হয়নি। ওরা দুজন জায়ান সারা এটা নিয়ে আলমারিতে আঁকাকি করেছে, এটা অবস্থা 12টা বাজিয়ে ফেলেছে। এখন এটা আর কাজ করে না। বলো তো কেমন লাগে? এমনিতেই তো বাবুরাবু কিছু আনতে চায় না, যাও অনেকে দিয়ে কষ্ট করে আনেই, তাও বাচ্চারা এগুলো নষ্ট করে ফেলে। নষ্ট করে ফেলার পর কি সেটা আর পাওয়া যায়? সেটা কি আর সহজে আনানো যায় বলো? মাছ কিনে আনার কথা বলতে বলতে মুখ ব্যথা হয়ে গিয়েছে, এখন আর বলতেও ইচ্ছা করে না। আল্লাহ পাক ওনাকে হেদায়েত দিক, আল্লাহ পাক আমাকে হেদায়েত দিক, যাতে আমি ওনার এগুলো সহ্য করতে পারি। মানে আমি পুরো ফেড আপ হয়ে গেছি, বুঝছো? আমার আর ভালো লাগে না। আল্লাহ পাক কবে যে এটি মাছ খাওয়ার তৌফিক দিবে, কবে যে আমি আমার ইচ্ছা মতো মাছ খেতে পারবো। প্রতিদিন স্কুলে যাই আর দেখি কত সুন্দর সুন্দর মাছ বিক্রি করতেছে, জানো না পুরা আমার অনেক খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট লাগে। মানে আমি মাছ দেখে দেখে যাই আর বিশ্বাস ফেলি যে আমি কি কোনোদিনও মাছ খেতে পারবো? মাছ খাওয়া কি আমার ভাগ্যে আছে? মাছ কি আসলে আমার খাওয়া হবে না? জানো না, অনেক বেশি খারাপ লাগে আমার। আমার যদি সামর্থ্য থাকতো না পুরা, তাহলে আমি প্রতি মাসে 5,000 টাকা মাছ কিনে খেতাম। প্রতি মাসে 5,000 টাকা মাছ কিনে খেতাম, এর বেশিও খেতাম। আমার কাছে মাছ খেতে এত ভালো লাগে। যাক, আল্লাহ পাক হয়তো বা চায় আমি এখন মাছ না খাই, পরে মাছ খাই, বা আল্লাহ পাক চায় না আমি মাছ খাই। তো আমার কি করা আছে বলো? তাই হবে যা উপর আল্লাহ পাক চায়। ওনার ইচ্ছার বিরুদ্ধে তো আমরা কিছুই করতে পারি না, যতই আমরা সেটা চাই না কেন। উনি যখন চাবেন তখনই সেটা হবে, তার আগে আমরা কিছুই করতে পারবো না। কয়েকদিন ধরে সিম বেচি খেতে খুব ইচ্ছা করেছিল। বাবুর আব্বুকে অনেকবার বলেছিলাম সিম বেচি খাবো, টাকা দাও টাকা দাও। তো সেই টাকা দিতে দিতে অনেক দেরি হয়ে গেল। শেষ পর্যন্ত টাকা দিল আর আমি সিম বেচে নিয়ে আসলাম। এই হচ্ছে অবস্থা, বুঝছো? কোনো খাবার খেতে গেলে বাবা ওনাকে বলতে হয়, কোনো খাবার উনি আনেন না। যেটা ওনার মনে চায় উনি সেটা নিয়ে আসেন, আর যেটা আমার খেতে ইচ্ছা করে সেটা উনি সহজে নিয়ে আসেন না। যদি ওনার মনে চায় তাহলে আনেন। এই সিমের বিচিগুলো আমি স্কুলে বসে ছিলে নিয়েছি। তো স্কুলে বসে বসে শুধু ঘুমাই, বুঝছো? মানে স্কুলে বসে আমি কোনো চ্যানেলের কাজই করতে পারি না, খালি ঘুমাই। এত ঘুম আসে, ঠিক টাইম মতো ঘুমাতে পারি না। সকালবেলা ভোরবেলা উঠতে হয়, তো ঘুমটাও কম হয়, এই কারণে প্রচুর ঘুম আসে। তোমাদেরকে বলেছিলাম না, ফ্রিজে কিছু মাছ রেখে দিয়েছিলাম, উনি মাছ আনলে এই মাছগুলো রান্না করব। তো ওনার তো মাছ আনা হলো না, তো ওনার অপেক্ষা থাকলে মাছ আর খাওয়া হবে না। তো মাছ দিয়ে চিংড়ি মাছ রান্না করতে খুব ইচ্ছা করেছিল, যদিও সেটা রুই মাছ, কিন্তু রুই মাছ তো নেই, তেলাপিয়া মাছ ছিল। তাই তেলাপিয়া মাছ দিয়ে আজকে চিংড়ি মাছ রান্না করে নিব। একদিন সকালবেলা উনি সায়াকে নিয়ে স্কুলে গিয়েছিলেন, তখন আসার সময় মলা মাছ নিয়ে এসেছেন।
কত বছর পর যে মলা মাছ দেখলাম ওনার হাতে, মানে কি বলবো। বিয়ের পরে মলা মাছ প্রচুর খাওয়াতো, মলা মাছ উনি প্রচুর আনতেন, ওনার খুব পছন্দ, আমার খুব পছন্দ। তো সেই মলা মাছ মনে হয় 5-6 বছর ধরে খাওয়াই হয়নি। তো সেই মাছ উনি নিয়ে এসেছে। আমি তো অবাক, উনি মাছ আনলো, তাও মলা মাছ, কিন্তু এগুলো তো কাটতে হবে, এগুলো একটু বড় মলা মাছ। তো এগুলো পেটে থেকে যে ময়লা সেগুলোকে ফেলে দিতে হবে, তো সেগুলো করতে তো সময় লাগবে, সময় ব্যাপার। তো আমি আবার রাগ করেছি, তুমি বড় মাছ নিয়ে আসো না, তুমি এরকম ছোটো মাছ নিয়ে এসেছো, এগুলো তো বাচ্চারা খাবে না, তাহলে তুমি কেন এগুলো নিয়ে এসছো, এগুলো তো আমরা খাবো, তুমি বড় মাছ কেন আনলা না? সে বলছে আনবো আনবো, 80 দিন আনবো। তখন আমি বললাম 80 দিন আনার দরকার নাই, তুমি যদি বড় মাছ না আনো তাহলে আমি এই মাছ রান্না করবো না, এই মাছ আমি রান্না করে তোমাকে খাওয়াবো না, বড় মাছ আনলে তবে এই মাছ রান্না করবো। এই কথা বলে মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি। যে যেমন তার সাথে সেরকম করতে হবে, বুঝছো? মানে যত বেশি নরম হব না আমি, তত বেশি আমাকে পেয়ে বসবেন। এই কারণে আমি নরম হব না, নরম হলেই সমস্যা। আর আমিও পড়েছি প্যারায়, এইটা কেনা সেটা কেনা, এই ঝামেলা সেই ঝামেলা, এত ঝামেলায় পড়ে আমিও মাছ কিনতে পারতেছি না। আর আমি মাছ কিনলে তো সমস্যা, উনি আমাকে কোশ্চেন করবে যে আমি মাছ কিনছি, টাকা পেয়েছি কোথায়, আমি বাচ্চাদেরকে নিয়ে হেঁটে হেঁটে যাই, ওদেরকে রিক্সায় নিয়ে যাই না, আমাকে তখন উনি টাকা দিবেন না, বুঝছো? এই কারণে আমি মাছও কিনতে পারতেছি না। আবার যে চুরি করে খাবো সেটাও পারতেছি না, চুরি করে খেতেও তো খারাপ লাগে, স্বামীকে ছাড়া কীভাবে খাই? যতই হোক উনি আমাদের জন্য কষ্ট করেন, ওনাকে না দিয়ে কীভাবে খাই বলো? তো এই সকল প্যারায় মাছ আমারও কেনা হচ্ছে না। আপুরা, তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো কিন্তু একটা লাইক করোনি, তারা প্লিজ একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করতে অনেক গুণ বেড়ে যায়। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও, তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে। তাই কমেন্টস করতে ভুলে যেও না, কিন্তু অবশ্যই 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 কমেন্টস করবে। এই ফ্রাই প্যানটা কতদিন পরে যে বের করলাম, এটা দিয়ে আসলে মাছ ভাজা ছাড়া আর কোনো কাজ করা হয় না। এটা দিয়ে মাছ ভাজলে খুব সুন্দরভাবে সেটা করা যায়, নিচে দিকে লেগেও যায় না। আরও যে একটা আছে না সাদা ফ্রাই প্যান, ওটা দিয়ে মাছ ভাজা যায় না, মানে যতই ট্রাই করি না কেন ওটা দিয়ে মাছ ভাজাই যায় না। সিরামিক ফ্রাই প্যান দিয়ে মাছ ভাজা যায় না, মাছ ভাজতে গেলে সেটা নিচে দিকে লেগে যায়। ওটা দিয়ে আমি ভাজা পড়া কাজগুলো করি আর কি। হানিকম্বের হাইসাইগুলো অনেক ভালো, এগুলো একটা কিনলে আর কোনো চিন্তা থাকে না, সারা জীবন এগুলো দিয়েই পার করা যায়। দামটা একটু বেশি, তারপরও একটু দাম দিয়ে যদি আমি বেশি জিনিস হতে পারি তাহলে সেটা ভালো না? কম দাম দিয়ে কিনলে তো সে একই কষ্ট, নষ্ট হয়ে যাবে আবার কিনবো, আবার নষ্ট হবে আবার কিনবো, তো সেক্ষেত্রে তো কষ্ট আর বেশি হয়ে যাবে। এর থেকে প্রথমে বেশি দাম দিয়ে কিনে নেই, তাহলে সেটা আর নষ্ট হবে না এবং সে অনেকদিন ইউজ করা যাবে। তো আমার একটা ইচ্ছা আছে যে একটা ছোটো একটা কড়াই কিনবো হানিকম্বের, দেখেছিলাম ঢাকনা সহ, অনেক সুন্দর কড়াই এটা। ওটার দাম মনে হয় 3,000 টাকা নিবে বলেছিল। তো ওইটার অরিজিনালটার দাম 3,000 টাকা, এর থেকে হয়তো বা কম হতে পারে। তো আমার টাকা হলে আমি এটা কিনে নেব, রমজান মাসের আগে কিনবো ভাবতেছি, জানি না কিনতে পারবো কিনা, তবে আশা আছে যে রমজান আগে কেনার। 2026 সাল, 2026 সালে আমার রেজলিউশন কী হবে? এই সালে আমি কি কি কাজ করব? গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ এই সালে আমাকে করতেই হবে, মানে কমপ্লিট করতেই হবে। না করতে পারলেও সেটা ধারে কিনারে যেতে হবে। তো কি কি কাজ করব সেগুলো তোমার সাথে আজকে ব্লগে শেয়ার করব। প্রথম রেজলিউশন হচ্ছে ওয়াশিং মেশিন কেনা। এটা আমার জন্য খুবই 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 জরুরি, মানে তোমাদেরকে কী বলবো, এটা কেনা আমার জন্য ফরজ হয়ে গেছে। এটা কেনা ছাড়া আমার কোনো উপায় নেই। বাচ্চাদের কাপড় চোপড় তো গরমকালে আসলে আমি ধুয়ে দিই, কিন্তু শীতকালে ধুতে পারি না। তাছাড়া গরমকালেও সব কাপড় চোপড় ধোয়া যায় না, অনেক সময় লেগে যায়। বড় বড় কাপড়গুলো যেমন ধরো বিছানার চাদর, বাবুরাবুর কাপড়, এগুলো তো আমি ধুই না, ধুতে পারি না। ওনার কাপড়গুলো উনিই ধোয়, আমি ধুই না। কিন্তু বিছানার চাদরগুলো এগুলো তো ধোয়া লাগে। তো সব কিছু মিলিয়ে ওয়াশিং মেশিন কেনাটা আমার জন্য খুবই জরুরি হয়ে গিয়েছে। তাই এটা আমার ফার্স্ট রেজুলেশন, এটা আমাকে পূরণ করতেই হবে। পূরণ করতে না পারলেও থালা কিনে তো ঘেঁচতেই হবে। বুয়া আমি আর রাখবো না, ওই পা দিয়ে কোনো রকমে কাপড় ধোবে, ঠিকভাবে কাপড় ধোবে না, 10 মিনিট লাগবে না কাপড় ধুতে, মানে এটা ভাবতে তো আমার ঘৃণা লাগে। এর থেকে ওয়াশিং মেশিন অনেক অনেক ভালো, মেশিন অনেক সুন্দরভাবে কাপড় ধোবে। মানে মেশিন যেভাবে কাপড় ধোবে সেভাবে মনে হয় আমিও কাপড় ধুতে পারবো না। আমি কেন, কোনো প্রফেশনাল লোকও সেভাবে করে ধুতে পারবে না মেশিন যেভাবে ধুবে। তো মেশিনে ধোয়াটা অনেক ভালো হবে আর পরিষ্কারও হবে। যদিও এটা আমার ফার্স্ট রেজলিউশন, কিন্তু এটা পূরণ করতে গেলে আমাকে অনেক কষ্ট করতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, অনেক কিছু স্কিপ করতে হবে, অনেক সকালাতকে বিসর্জন দেওয়া লাগবে। তো সেটা আমাকে করতেই হবে, সেটা না করলে আমি ওয়াশিং মেশিন কিনতে পারবো না। কারণ এত টাকা ম্যানেজ করা সত্যি আমার জন্য অনেক বেশি কষ্টকর হয়ে যাবে। মনে করা যে মাথার ঘাম পায়ে ফেলার মতো অবস্থা হবে, বুঝছো? অনেক আপুই বলেছে কিছুতে কিনতে, তো আমি কিছুতে কিনবো না, আমি নগদ টাকা দিয়েই কিনবো। ঘুরে ফিরে সেই একই কষ্ট আমাকে করতে হবে, তবে এক্ষেত্রে কোনো চাপ থাকবে না যে আমাকে প্রতি মাসে এরকম টাকা জমা দিতেই হবে, এরকম কোনো চাপ থাকবে না। অনেক সময় সমস্যা হতে পারে, টাকা পয়সা কম হতে পারে বা ম্যানেজ হতে না পারে, তো সেক্ষেত্রে আমার প্রবলেম হবে না, কম বেশি মিলিয়েই জমাতে হবে আমাকে। এই দেখো আমার কিচেনের র্যাকটার কী অবস্থা, তোমাদের কাছে এই প্রথমে এই র্যাকটা আমি শেয়ার করলাম। যখন এটা আমি প্রথম লাগিয়েছিলাম তখন ভিডিও শেয়ার করেছিলাম, তো ওই ভিডিওতে অনেক ভিউজ হয়েছিল, তখন দেখতে অনেক সুন্দর লেগেছিল। কিন্তু আসলে যত্ন না নেওয়ার কারণে এটা এরকম অবস্থা হয়ে গিয়েছে। আর তাছাড়া এটা পাতাটা মোটাটা হলে হয়তো এরকম অবস্থা হতো না, এটা জং ধরে, এটা ভালো কোয়ালিটি ছিল না।
এখন বলি এটা কেন ওয়ালে ঝুলিয়েছি। আসলে আমার কিচেনটা লম্বাই বড়, বুঝছো? ওখানে আসলে এত বেশি জায়গা নেই। তো ওখানে কিছু রাখলে হাঁটাচলা করা যায় না। আমার কিচেনে মিশক ছিল, ছোটো র্যাক ছিল, বাট আমি সেগুলো সব ফেলে দিয়েছি, কারণ এগুলো আমি ইউজ করতে পারি না। চলাফেরা করতে কষ্ট হয়, তাছাড়া বাচ্চারা ধরে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চারা ধরে, জায়ান্টরা সব ধরে। তখন তারা ছোটো ছিল, এখন তো সাউদা আসার জন্য আছে, তো ধরার লোকের অভাব নেই। ওয়ালে কিছু র্যাক লাগিয়েছি, এই দেখো। এখানে আমি খাবার দাবার রাখি, তো এটার উপরে দিয়ে একটা র্যাক রেখেছি। যত্ন না নেওয়ার কারণে র্যাকটার কী অবস্থা। আসলে যত্ন নিব কীভাবে? এগুলো আসলে উপরে উপরে মোছা অনেক কষ্টকর হয়ে যায়, এগুলো খুলে মুছতে হবে। তো আমি এগুলো যেভাবে লাগিয়েছিলাম একদম পেরে গেঁথে লাগিয়েছিলাম, আর পেরেকটা এভাবে লাগিয়েছিলাম যেটা খোলা যায় না, একদম আটকে গিয়েছিল, যার কারণে এটা পরিষ্কার করা সম্ভব হয়নি। আর তোমরা তো জানো, যদি কোনো কিছু কয়েকবার পরিষ্কার করা না হয় তাহলে সেটা পরিষ্কার করতে পড়ার ইচ্ছা করে না, কারণ এটা অনেক বেশি ময়লা হয়ে যায় আর সে আগ্রহটাও চলে যায়। এই কারণে যে কোনো জিনিসপত্র কন্টিনিউ পরিষ্কার করে রাখতে হয়, তাহলে সেটা সহজে ময়লা হয় না আর দীর্ঘদিনে ইউজ করা যায়। সিলিন্ডার চুলার উপরে এই র্যাকটা, আর ওই পাশে সেম আটার র্যাক, মাঝখানে একটা র্যাক, এই তিনটা র্যাক, আর ওই পাশে একটা র্যাক বড় একটা, এগুলোই আমার কিচেনে আছে আর কি। তো তোমরা অনেকেই ভাবতেছো যে আমি এইভাবে করে র্যাক এগুলো কী রেখেছি। আসলে আমার কিচেনে বুঝছো অনেক বেশি ময়লা হয়, তেল কাজটা অনেক বেশি হয়। তো এই কারণে কিচেনে আমি খুব কম জিনিসই রাখি, খুব বেশি জিনিস রাখি না। যেগুলো আমার খুব বেশি দরকার সেগুলো আমি রেখেছি, আর যেগুলো আমার দরকার নেই সেগুলো আমি মিশুকে রেখেছি। আর তাছাড়া কিচেনে যত কম জিনিস রাখবে ততই ভালো। কাজ করতে ভালো লাগে, কাজ করার আগ্রহ জমে। বেশি জিনিসপত্র রেখে হিবিজিবি করলে অনেক বেশি বিরক্ত লাগে, কাজও করতে ইচ্ছা করে না। তাছাড়া এগুলো পরিষ্কার তো করতে হয়। দেখো, ঘরের অন্য কোনো সাইড পরিষ্কার করো আর না করো, ঘরের অন্য কোনো কাজ করো আর না করো, কিচেনের কাজ কিন্তু করতেই হবে। কিচেনের কাজ কিন্তু স্কিপ করার কোনো উপায় নেই। কিচেনে সব কিছু পরিষ্কার করে রাখতে হবে, না হলে যে কাজ করা যায় না, না হলে যে স্বাস্থ্যসম্মত মতো খাবার খাওয়া যায় না। তো সেদিকটাতে অবশ্যই খেয়াল রাখতে হবে। অনেকে আছে কিচেনে অনেক কিছু রাখে, একদম হিবিজিবি করে ফেলে। বিশ্বাস করা পুরো আমার কাছে এগুলো একদমই ভালো লাগে না, একদমই ভালো লাগে না। হ্যাঁ, কিচেনে আমি রাখবো, যেগুলো আমার খুব বেশি দরকার আমি সেগুলো রাখবো, বা যেগুলো আমি রাখলে সবসময় ইউজ করা হবে, সবসময় ইউজ করলে পরিষ্কার করা হবে, তো সেগুলো আমি রাখবো। যেগুলো আমার সবসময় ইউজ করা হবে না, শুধু তো রেখে দিব বা ফ্যাশন দেখাবো, লোক দেখাবো, সেগুলো আমি রেখে কোনো লাভ হবে না, শুধু তো আমার কষ্ট বাড়বে। তো সেগুলো আমি অন্য জায়গায় রেখে দিব, যেগুলো আমার কম লাগবে। তাছাড়া কিচেনে অনেক বেশি পোকামাকড় জমে, তো পোকামাকড় জমার কারণে কিচেনটা খুব বেশি নোংরাও হয়। তাই যত কম জিনিস কিচেনে রাখা যায় ততই ভালো। এই ব্যাপারটা আমি শিখেছি আমার একটা আন্টির কাছ থেকে। যখন আমি সাবলেটে ছিলাম তখন একটা আন্টি বাসায় ছিলাম। তো ওই আন্টি দেখলাম কিচেনে কিছু রাখতো না, মানে একদম খালি থাকতো, বুঝছো? কিচেনটা এত সুন্দর তো জানো না পুরা, মানে কি বলবো, অদ্ভুত প্রকারের সুন্দর রাখতো। কিচেনে খুব কম জিনিস রাখতো না, মনে করো যে মশলা কয়েকটা রাখতো, আর কয়েকটা পাতিল, মানে তাও মনে করো যে হাতে গোনা কয়েকটা, আর কিচ্ছু রাখতো না, বিশ্বাস করো কিচ্ছু না, পাটা পোতা ছিল এরকম। তো ওই কিচেনে ঢুকলে বিশ্বাস করার পরে এত শান্তি লাগে, এত ভালো লাগে, কি সুন্দর বাইরে দিয়ে হাওয়া আসে, কি যে একটা শান্তি, রান্না করতে যে কী ভালো লাগে আপুরা, মানে আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না। চোখের শান্তি, মনের শান্তি, আত্মার শান্তি। যতবারে আমি ওই কিচেনে গিয়ে রান্না করেছি ততবারে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি শান্তি লেগেছে, মানে কি বলবো, সেই ফিলিংসটা আমার এখনও আসে, বুঝছে? এত বেশি ভালো লেগেছিলো। স্কুলে আইডি কার্ড লাগবে, এই কারণে ছবি লাগবে। তো গত বছরের ছবিগুলো ভালো হয়নি, ওইটা আসলে ল্যাব প্রিন্ট হয়নি, ওনারা কম্পিউটার থেকে প্রিন্ট করে দিয়েছে, একদম ভালো হয়নি। তো এইগুলো এক ল্যাব প্রিন্ট ছবি, দেখো ছবিগুলো কত ভালো হয়েছে। মাশাআল্লাহ, আমার মেয়ে সারাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। ওর ছবিটা যে এত সুন্দর হবে ভাবতে পারিনি। যা না ছবি তোলা বাকি ছিল সেটা আজকে তুলে নিলাম। ছবি তুলতে গিয়ে ও কী করলো, ঠিকভাবে দাঁড়াচ্ছিল না, ঠিকভাবে এক্সপ্রেশন দিচ্ছিল না, মুখটাকে কেমন করে রেখেছিল। মানে ও ছবি তুলতে গেলে না এরকম করে, মুখটাকে জানি কেমন করে রাখে, নর্মাল রাখে না, কেমন জানি করে রাখে। তো একটা ছোটো ছেলে আসছিল ছবি তুলতে, তো সে সবসময় ছবি তুলে, তো সে রাগ হয়ে চলে গেল। তারপর যে মেইন লোক যে সব কাজ করে, তো উনি গিয়ে ছবিটা তুলে নিল। বাচ্চাদের জন্য বেলুন কিনে আনলাম, তো বেলুন দেখলে ওরা অনেক খুশি হয়, বেলুন দিয়ে খেলা করতে ওরা অনেক পছন্দ করে। যদিও বেলুন থাকে না, ফুটে যায়। আজকে অবশ্য একটু দাম দিয়ে কিনেছি, আজকে 5 টাকা দিয়ে বেলুন কিনেছি 4টা, দেখি থাকে কি না। আমার দ্বিতীয় রেজলিউশন হচ্ছে, এই যে তোমাদের র্যাকগুলো দেখালাম, এই র্যাকগুলো কেনা, চেঞ্জ করা, এগুলোকে রিপ্লেসমেন্ট করা, মানে এগুলো বাদ দিয়ে সেম এরকম অন্য র্যাক কেনা। যেমন ধরো, যে বড় র্যাকটা তোমরা দেখেছিলে যেখানে প্লেট বাটি ছিল, ওই র্যাকটা চেঞ্জ করে একটা ভালো র্যাক ওয়ালে ঝুলিয়ে দেওয়া, বুঝতে পারছো? আর 2 কর্নারে যে র্যাক ছিল এবং মাঝখানে যে র্যাক ছিল, ওরকমই সেম একটু ভালো ওরকম কোয়ালিটির বা ওর থেকে ভালো কোয়ালিটির র্যাক কিনে আমি লাগাবো, এগুলো সব ফেলে দিব। তারপরে আমার থার্ড রেজলিউশন হচ্ছে রাইস কুকার কেনা। রাইস কুকার আমাকে কিনতেই হবে, এটা হচ্ছে আমার থার্ড রেজলিউশন। ফোর্থ রেজলিউশন হচ্ছে সিলিন্ডার চুলা কেনা। সিলিন্ডার চুলা যেটা ওদের আব্বু কিনে দিয়েছে, সেটা দিয়ে অনেক কালি জমে, থালা বাসন ধুতে আমার অনেক কষ্ট হয়। তো আমি শুনেছি একটু দাম দিয়ে ভালো সিলিন্ডার কিনলে কালি জমে না। তো আমার কাছে কাঁচের সিলিন্ডার চুলাগুলো অনেক ভালো লেগেছে, তো আমি ঠিক করেছি কাঁচের সিলিন্ডার চুলা কিনবো। আমি দেখে এসেছি দাম, তো ওগুলো মনে করছে 2500-3000 টাকা দাম এরকম।
2500 টাকা হলে ভালো একটা সিলিন্ডার কিনতে পাওয়া যাবে। তো আমি ওই সিলিন্ডারটা কিনবো, এটা চেঞ্জ করে ওইটা লাগাবো। আর আমার 5th রেজলিউশন হচ্ছে ইটের চুলা কেনা। ইটের চুলা যদি ওটা নিতে পারি তাহলে পানির পর কিনবো। তো এই কাজগুলো এই বছর করার ইচ্ছা আছে। এছাড়াও মনে করো যে ঘড়ি কেনা, তারপরে মনে করো যে কিছু প্লেট কেনা, বাটি কেনা, এগুলো তো আছে, এগুলো কিনবো। ওহো, হানিকম্বের ওই কড়াইটাও কিনবো যদি কিনতে পারি। তবে এগুলো আমি এবছরে কিনবই। আর এটা তো বলতে ভুলেই গেলাম, মাল্টি মিনি কুকার, ওটা আমি কিনবো। মিনি কুকারটা না, আমি মনে হচ্ছে মিডিয়ামটা কিনবো, যেটা নতুন বেরিয়েছে 2.8 লিটার মিডিয়াম মাল্টি কুকার। ওটা নাকি অনেক সুন্দর, ওটা নাকি অনেক মজবুত হয়। তো ভালো হলে আমি ওটাই কিনবো। ছোটোগুলো আবার বেশি ছোটো হয়ে যায়, আবার ওগুলা অত বেশি মজবুতও হয় না। ওগুলোর স্টিমারটা অনেক পাতলা, ঢাকনাগুলো অনেক বেশি নরমাল। দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে, বাট সামনে গেলে বোঝা যায় যেগুলো কতটা কীরকম। আমি দেখেছিলাম মার্কেটে গিয়ে, বুঝছো, ওগুলো আসলে খুব বেশি ভালো না। মানে চলবে, মানে যারা চালাতে চায় ওরা চালাতে পারবে, লাস্টিং করবে, কিন্তু আসে না যে একটা মানে কাজ করে শান্তি বা বেশি দিন ইউজ করা যাবে এরকম না, বুঝছো। এখন তোমাদেরকে আমি এত কিছু বললাম, এত বড় একটা লিস্ট দিলাম, তো এগুলো আমি কীভাবে কিনবো? এগুলো কিনতে তো অনেক টাকা লাগবে, এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, এগুলো আশি ধীরে ধীরে এই বছরের মধ্যে কিনবো, টাকা আশি ধীরে ধীরে জমাবো। তোমরা তো জানো যে আমি কীভাবে টাকা জমাই। তো ওই টাকা দিয়ে আমি এগুলো কিনবো, আস্তে ধীরে ধীরে ততটুকু বাড়ি কিনবো। এখন কথা হচ্ছে কোনটা আগে কিনবো, কোনটা পরে কিনবো। যেহেতু ওয়াশিং মেশিনটা অনেক বড় একটা প্রোডাক্ট, এটা কিনতে অনেক বেশি টাকা লাগবে, তাই এটা সবার লাস্টে কিনবো, মানে একেবারে টাকা জমিয়ে তারপর এটা কিনবো। এটা আমি প্রথম বলেছিলাম কারণ এটা আমার খুব বেশি জরুরি, যেহেতু অনেক বেশি টাকা আমি চাইলেই কিনতে পারবো না। তো এই কারণে আমি এটা পরে কিনবো। এখন যদি এটা কেনার জন্য টাকা জমাই, তাহলে যেগুলো পরে বলেছিলাম সেগুলো আর কেনা হবে না। আর যেগুলো আমি পরে বলেছি সেগুলোর দামও খুব বেশি না, মানে সেগুলো আমি চাইলেই অল্প সময়ের মধ্যে কিনতে পারবো, তাই ওগুলো আগে কিনবো আর ওয়াশিং মেশিনটা পরে কিনবো। এখন আমি টাকা জমাচ্ছি, রাইস কুকার কিনবো। রাইস কুকার কেনা হয়ে গেলে ইটের চুলা কিনবো যদি লাগে, তারপরে সিলিন্ডার চুলা কিনবো। এরপরে মিনি মাল্টি কুকার এবং পানির পট কিনবো। তারপরে টাকা জমিয়ে কিচেন র্যাকগুলো কিনবো, কিনে লাগাবো। তো এগুলো কিনতে আমার মাসখানেক সময় লাগবে, আমি চাইলেই 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে কিনতে পারবো না। চেষ্টা করবো যে 2 মাসের মধ্যে কেনার জন্য। আর এই জন্য আমি ঈদে কোনো কিছুই কিনবো না, বাচ্চাদের জন্য কোনো কাপড় চোপড় কিনবো না। আর মুভি দেখতে যাব, প্রিন্স মুভি যদি বের হয় তাহলে সেটা দেখতে যাব। বাচ্চাদেরকে কাপড় কিনে দিব না, কিন্তু মুভি তো দেখতে নিয়ে যেতে পারি, সেটা করব। আর বাবুর আবু আমার জন্য যে কাপড় নিয়ে এসেছিল সেটা বানাবো। উনি তো মনে হয় আমাকে ঈদে আর কোনো কাপড় দিবেন না। যাক, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, উনি আমাকে কাপড় দিয়েছেন, এতেই আমি অনেক খুশি। ও, বোরখা কাপড়টা বানাতে দিব। আমার বোরখা যে কী অবস্থা পুরা জানো না, বোরখা আমাকে এটা বানাতেই হবে, না হলে মান সম্মান সব চলে যাবে। স্কুলের কয়েকজন মহিলা আমাকে নিয়ে টিটকারি করে, হাসি মজা করে বলে যে আপনার বোরখা এদিকে ছিঁড়া ওদিকে ছিঁড়া। তাছাড়া আমার কাছে তো খারাপ লাগে, এত জায়গায় ছিঁড়ে গেছে, ওগুলো কি আর সেলাই করে পাওয়া যায় বলো? তো বোরখা আমাকে এটা বানাতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। বোরখা আর 3 পিস একসাথে বাঁধে দিব, তাহলে খরচা কম পড়বে। ওহো, এগুলো ফাঁকে মনে করে তাদের চিকিৎসা অবশ্যই করাবো। তাদের যে অবস্থা, এখন সেই সমস্যা রয়েই গিয়েছে। আমি বাম পাশ দিয়ে কোনো কিছু খেতে পারি না, ব্যথা করে। আমি সব খাবার ডান পাশ দিয়ে খাই। তো এগুলোই হচ্ছে আমার এবছরের রেজুলেশন, এগুলো আমাকে পূরণ করতেই হবে, এবছরের মধ্যেই করতে হবে। ইনশাল্লাহ আমি এবছরের মধ্যে এগুলো সব পূরণ করে নিব। আর অবশ্যই তোমার সাথে সব কিছু শেয়ার করব। আজ এটুকুই, আগামী ব্লগে দেখা হবে। আল্লাহ হাফেজ।